আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। সবাই পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পেরেছেন? প্রায় তো সব সলভ করে দিয়েছি। কারো কোনোটা নিয়ে সমস্যা আছে? তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু ওয়েট করব। সবাই জয়েন হচ্ছে, আরও সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দেব। আজকে ওকে। আমরা মোটিভ কি, মোটিভ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ম্যাম। যে আজকে আমরা মোটিভ কি, প্রতীক কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মোটিভটা হচ্ছে আমাদের করণ কৌশলে থাকে পরীক্ষাতে, তারপরে বা শিল্পকলার বাংলাদেশের শিল্পকলাতেও রয়েছে। এটা নিয়ে একটু আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, আর একটু ওয়েট করি, সবাই একটু জয়েন হচ্ছে। আচ্ছা, স্ক্রিনে যেটা শেয়ার করছি সেটা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই নোটটা কি আপনারা পেয়েছিলেন? এইটা কই, মোটিভ। এটা তো পাইনি, মনে হয় তো আচ্ছা, নেই। এটার আজকে ক্লাস নিয়ে এটার আজকের নোটটা দিয়ে দিব। এটা কি পিডিএফ আকারে দিবেন? জি জি জি। আচ্ছা। এখানে আমি ডিটেলসে, মোটিভের ডিটেলসে গতবারের প্রশ্নেও কিন্তু এটা আসছিল, ফাইনালে আসছিল এটা। সেকেন্ড সেমিস্টারেও রয়েছে, প্রথম সেমিস্টারেও রয়েছে এটা। মোটিভ কি, এটা কিন্তু গতবারের প্রশ্নে এসেছিল আর কি। আমরা দেখি আরও কারা জয়েন হয়েছে, একটু জয়েনটা করে নিই। আচ্ছা, আমি এখন শুরু করছি। কালকে আমরা এটা নিয়ে একটু হালকা আলোচনা করেছিলাম। মোটিভ হচ্ছে আমরা যা কিছু আঁকি, ডিজাইন করার সময় এগুলো এক একটা করে ফর্ম ব্যবহার করা হয়। জ্যামিতিক ফর্মও হইতে পারে সেটা। জ্যামিতিক ফর্মে আমরা কি কি ইউজ করি? তিনটা আমাদের বেসিক ফর্ম রয়েছে, বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক ফর্ম। এই তিনটা ইউজ করে অনেক ডিজাইন করা হয়। সাথে এক্সট্রা কিছু যে মোটিভ রয়েছে, যেরকম পদ্ম, কলকা, সূর্য, গাছ, এগুলোও এক একটা করে মোটিভ। আচ্ছা, তাহলে আমরা আসছি লোকশিল্পের মোটিভ কাকে বলে। অ্যাকচুয়ালি যে মোটিভটা, লোকশিল্পে মোটিভের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোটিভ হচ্ছে বাঙালি ঐতিহ্যের কতগুলো স্থায়ী ফর্ম বা ডিজাইন, যেগুলো নানা আঙ্গিকে ব্যবহৃত হয়। নানা নানা আঙ্গিকে ব্যবহৃত হয় বলতে কোথায় কোথায় ব্যবহার করা হয়? কালকে বলেছিলাম নকশিকাঁথায় ব্যবহার করা হয়, আমরা এই যে আলপনাতে ব্যবহার করা হয়, সরাচিত্র, হাড়ির চিত্র, বিভিন্ন জায়গাতে এই মোটিভগুলো ব্যবহার করা হয়। যেমন এই মোটিভগুলোর যেরকম নাম রয়েছে সেরকম হচ্ছে পদ্মা, কলকা, সূর্য, সজীব গাছ, পুষ্প, লতাপাতা ইত্যাদি মোটিভ রূপের চিত্র। নকশা, সূচিকর্মে, বুননে ও খোদাই কাজে পরিলক্ষিত হয়। এগুলো হচ্ছে খোদাই কাজেও রয়েছে। মাটির যে যখন রিলিফের কাজ করবেন তখন ওই কিছু ডিজাইন থাকে, এগুলো ইউজ করে করা হয়। এগুলোর সঙ্গে জাতীয় ঐতিহ্য, সংস্কার, বিশ্বাস, প্রতীক ও সৌন্দর্যের চেতনা জড়িয়ে আছে। প্রতীক কিন্তু আবার আরেকটা বিষয়। এই মোটিভের মধ্যেও কোনো কোনো জায়গায় আবার প্রতীক রূপে ব্যবহৃত হয়। প্রতীক নিয়ে আমরা আবার পরে এটা শেষ করে এটা আলোচনা করব। প্রতীকটা আলোচনা করলে তখন আবার বুঝতে পারবেন। এছাড়াও রয়েছে মাছ, হাতি, ঘোড়া, ময়ূর, মকর,
স্বস্তিকা, বৃত্ত, বরফি, তরঙ্গ, মন্দির, মসজিদ ইত্যাদি মোটিফ রূপে অঙ্কিত হয় বিভিন্ন চারু ও কারুশিল্পে। আমরা কিন্তু বিভিন্ন কাজেই এটা ব্যবহার করি, ট্র্যাপিস্ট্রি তৈরি করতেও ব্যবহার করা হয়, পেইন্টিং, শাড়ি পেইন্টিং, হাড়ি পেইন্টিং, এগুলো সব কিছুতেই এই সব মোটিভগুলো ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে মাছের প্রজন্ম, ধান, সমৃদ্ধ, পদ্ম পবিত্রতার ও স্বস্তিকার সৌভাগ্যের প্রতীক রূপে গণ্য করা হয়ে থাকে। আচ্ছা, মোটিফের সংজ্ঞা তাহলে হচ্ছে সংক্ষিপ্ত রূপে যদি মোটিফের সংজ্ঞা দেওয়া হয়, একটি মোটিভ একটি পুনরাবৃত্তির প্যাটার্ন, একটি চিত্র, শব্দ বা প্রতীক যা একটি নির্দিষ্ট গল্পের মধ্যে বারবার ফিরে আসে। নির্দিষ্ট গল্প মানে আমরা যে নির্দিষ্ট চিত্রগুলো অঙ্কন করছি সেই চিত্রের মধ্যে রয়েছে। অনেকে এখন জয়েন করছে, আমি একটু জয়েনিংগুলো করে নিই, আপনারা একটু লাইনে থাকুন। সবাই কি স্ক্রিনেরটা দেখতে পাচ্ছেন? ওয়েটিংয়ে আছে অনেকজন, আমি তো এদের জয়েন করেছি ক্লাস। আচ্ছা, আমি আবারও বলছি, তাহলে মোটিভের পূর্ণাঙ্গ সংজ্ঞাটা হচ্ছে একটি মোটিভ একটি পুনরাবৃত্তিত প্যাটার্ন, মানে এটাকে কিন্তু বারবার একটা ডিজাইন করতে গেলে সেই ডিজাইনটাতে কি আমরা একটা মাছ পাখি কিন্তু বারবার ব্যবহার করতে পারি, একটা বৃত্ত অথবা জ্যামিতিক ফর্মগুলো কিন্তু বারবার ব্যবহার করা হয় চিত্রে। আচ্ছা, মোটিভের উদাহরণ কি কি? সাধারণ উদাহরণ রূপে একটি গোলাপ মোটিভ, রোমিও এবং জুলিয়েটের বিভিন্ন, এটা হচ্ছে মোটিভের বিষয়ে এখানে প্রতীক রূপে ব্যবহার করা হয়। গোলাপ কি? এখানে যে গোলাপের ব্যবহার করা হয়েছে এটা ফুল, এটা হচ্ছে প্রেমের প্রতীক, এটা হচ্ছে একটা থিম হিসাবে কাজ করা হয়, যে যখন এই মোটিভের কয়েকটা রকমের থিম রয়েছে, যেখানে আমেরিকান সৌন্দর্যে এই যে থিম প্রতিনিধি হিসাবে কাজ করে। আচ্ছা, এইটুকুন আমরা যাচ্ছি, এরপরে আমরা আসছি প্রতীক রূপে। প্রতীক কাকে বলে? মোটিভের সাথে যে প্রতীকের মিলগুলো রয়েছে, প্রতীকের ব্যবহারটা হচ্ছে এখন আমরা জানি। এই যে এখানে কিছু চিত্র দেওয়া আছে, এই চিত্র কি কিছু ধর্মীয় কিছু ধর্মের যে চিহ্ন ব্যবহার করা হয়, প্রতীক হচ্ছে আবার চিহ্ন। ইংরেজি সিম্বল শব্দটি বাংলা পরিভাষায় প্রতিশব্দ হচ্ছে প্রতীক। ইংরেজি শব্দ থেকে এসেছে গ্রিক ক্রিয়াপদ, অর্থ ছুঁড়ে মারা। এর বিশেষ যে অর্থ সেটা হচ্ছে চিহ্ন, প্রতীক বা নিদর্শন। এছাড়া বাংলায় প্রতীক শব্দটি চিহ্ন, নিদর্শন, সংকেত। তো এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রতীক অর্থ কি? প্রতীক মানে কি? হ্যাঁ, প্রতীকের অর্থ কি? তাহলে এখানে লিখতে হবে প্রতীক অর্থ চিহ্ন বা সংকেত। বাংলার প্রতীক শব্দটি সংস্কৃতি প্রতি যোগে সংগঠিত হয়। আচ্ছা, এটা ডিটেলসে আমরা হচ্ছে সংক্ষিপ্তভাবে বুঝাই দিচ্ছি। প্রতীক হলো এমন কিছু যা নিজের রূপের আড়ালে অন্য আলাদা সত্তার ইশারা করে। এই যে ধর্মীয় প্রতীক, এখানে কি এই প্রতীকগুলো দেখলে আমরা বুঝতে পারি যে প্রথমটা খ্রিস্টান ধর্মের প্রতীক, পরে ইহুদি, এই যে চাঁদেরটা আমাদের হচ্ছে আরো জয়েন করছে, আমি একটু জয়েন করে নিই। এখন এই জায়গায় অনেকগুলো ধর্মের প্রতীক রয়েছে, এই চিহ্নগুলো দেখলে কি বোঝা যায় যে এইটা এই বিভিন্ন ধর্মের এখানে প্রতীক রয়েছে। চিহ্নগুলো দেখলে আমরা, যে পরেরটা হচ্ছে হিন্দু ধর্মের প্রতীক, এখানে চাঁদেরটা মুসলিম ধর্মের প্রতীক। এই প্রতীকগুলো দেখলে আমরা বুঝতে পারি এই চিহ্ন ব্যবহার করা হয়। এছাড়া শুধুমাত্র নয়, যে লগো ব্যবহার করা হচ্ছে, আমাদের ইনস্টিটিউটেরও লগো একদম এই যে প্রথমে দেওয়া আছে, এই যে এটাও কিন্তু আমাদের কি
প্রতীক রূপে ব্যবহার হচ্ছে, যেটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা হ্যাঁ আমাদের ইনস্টিটিউটের চিহ্ন। আচ্ছা, এরপরে আমরা আসছি ইংরেজি সিম্বল শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে প্রতীক। ইংরেজি শব্দ এসেছে গ্রিক এবং গ্রিক শব্দ হতে, এটা আমরা আগেও এখানে পড়লাম। এখন বাংলায় প্রতীক শব্দ বাংলায় প্রতীক শব্দ এক এবং অভিন্ন, মানে প্রত্যেকটা জিনিসের যে একটা এক ও একক মানে চিহ্ন রয়েছে, সেটাকে বাংলায় এটাকে বলা হচ্ছে এক ও অভিন্ন। তবে একাধিক শব্দ রয়েছে যা প্রকারান্তে প্রতীককে নির্দেশ করে, যেমন চিহ্ন, সংকেত, নিদর্শন, সাইন, টোকেন, লগো, মনোগ্রাম ইত্যাদি শব্দ দ্বারাই প্রতীককে ইশারা করা হয়। তো আমাদের যে ইনস্টিটিউটের যে এটা লগোটা কি, এটাও একটা প্রতীক, এটাকে বলা হচ্ছে লগো। প্রতীক বলতে শুধু ছবি জাতীয় চিহ্নই বোঝায় না, আবার ব্যবহারের সাথে সাথে বদলে যায় প্রতীকের নাম, ব্যবসা হয়ে যায় ট্রেডমার্ক, তারপরে সংগঠনে লোগো, ক্ষেত্র বিশেষে মনোগ্রাম, ভাষাতত্ত্বে লিপি, বর্ণ, অক্ষর, প্রত্যেকটা বর্ণ যেটা এই যে এখানে আমরা যে ব্যবহার করা হয়েছে, বাংলা বর্ণ হোক ইংলিশ লেটার হোক, সেগুলো না একটা করে প্রতীক। বর্ণ, অক্ষর, সঙ্গীতের নোট, রাষ্ট্রের ক্ষেত্রে পতাকা, জাতীয় সঙ্গীত, ধর্মে প্রতিমা, চিত্রশিল্পে আচর, শিল্পকর্মে খাঁচ, রাস্তার সাইনবোর্ড, সাহিত্য, রূপক, নিঃশব্দতার ইঙ্গিত। এবং রাস্তাঘাটেও কিন্তু অনেকগুলো প্রতীক রয়েছে, তীর চিহ্ন থাকে, তারপরে ক্রস চিহ্ন থাকে, যেগুলো নিষিদ্ধ সেগুলোর জন্য চিহ্ন থাকে। রাস্তাঘাটেও অনেকগুলো প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, দেয়ালের গায়ে থাকে, গণিত শাস্ত্রে অঙ্কর চিহ্ন, এরকম আরও কত কি প্রতীকের। অনেকে এখন জয়েন হচ্ছে, ওকে। আচ্ছা, মোটামুটি তো সবাই জয়েন হয়েছে, একটু দেখি। আচ্ছা, যারা এখন জয়েন হলেন তাদের জন্য আমি আবারও বলছি, আজকের বিষয়টা হচ্ছে মোটিভ কাকে বলে, প্রতীক কাকে বলে। মোটিভ হচ্ছে ফর্ম দিয়ে তৈরি, ফর্ম এবং ফুল, লতাপাতা, গাছ দিয়ে আমরা যে ডিজাইনগুলো করি ছবি আঁকার ক্ষেত্রে বা ডিজাইন করার ক্ষেত্রে, আলপনাতে সব জায়গায় ব্যবহার হয়। আর প্রতীক হচ্ছে চিহ্ন, প্রতীক অর্থ হচ্ছে চিহ্ন। এই যে এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ধর্মীয় চিহ্ন। এছাড়া বিভিন্ন জায়গাতে প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীকের ব্যবহারটা এবং প্রতীকের কাকে বলে সেই সব কিছু নিয়ে আমরা এখন আলোচনা করছি। আচ্ছা, প্রতীক বলতে শুধুমাত্র ছবি জাতীয় চিহ্নই বোঝায় না, আরও ব্যবহারের সাথে প্রতীকের নামও এই যেটা বললাম, ব্যবসার ক্ষেত্রে ট্রেডমার্ক ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় লোগো ব্যবহার করা হয়, সাহিত্যের ক্ষেত্রে রূপক, নিঃশব্দতার ইঙ্গিত বা এবং বিভিন্ন জায়গায় গণিত শাস্ত্রের অঙ্ক চিহ্ন ব্যবহার, আরও কত কি। প্রতীক কত রকম হতে পারে তার ইয়াত্তা নেই। মানুষ কথা বলার সময় মুখের পেশি যে পরিবর্তন হয়, যে পরিবর্তনের সাধনে মানুষের তার মুখের ভাষাকে বোধগম্য করে তুলে ধরে, তা হলো সেই ভাষার প্রাথমিক প্রতীক। ভাষার অন্য প্রতীক হলো ভাষার ধ্বনি বা অক্ষর বা বর্ণ। আমরা যে কথা বলছি তার এই যে প্রত্যেকটা বর্ণ অক্ষরও হচ্ছে ভাষার প্রতীক। লেখার প্রতীকও অক্ষর, বর্ণ। প্রতীকের জন্ম হয়েছে বহু বছর আগে। ধারণা করতে পারি মানুষের চিত্রণ ক্ষমতার বিকাশ থেকেই প্রতীক বিকাশ শুরু করে, কেননা মানুষের প্রথম দিককার চিত্রগুলো ছিল যথেষ্ট প্রতীক নির্ভর। তখন মানুষ গুহার গায়ে যেসব ছবি আঁকতো, সেখানে ফুটে উঠত পশু পাখি, মানুষ, মুখোশ কিংবা নিজেদের অস্ত্র। ওই সময় মানুষরা কি বেশিরভাগ সময় পশু পাখি শিকারের ছবি এঁকেছিল।
সেখানে প্রাণী ও প্রকৃত কাঠামো তো বেরিয়ে না এলেও প্রাণীর কাঠামোর আদল বেরিয়ে আসতো। ফলে সেই আদল দেখেই আমরা বুঝে নিতাম এটা অমুক প্রাণী। যা দেখা যায় যে তারা যে সেই সময় যে ছবিগুলো এঁকেছিল, মানুষ কিন্তু পুরা বেশি মানে আঁকতো না, একদম মানুষের অবয়ব আঁকতো না, গোল চিহ্ন দিয়ে সোজা চিহ্ন দিয়ে একটা হাত পা এরকম ছোট বাচ্চারা যেভাবে আঁকে আর কি, সেটাই তো বাচ্চারা প্রথমে আঁকা শেখে মানুষ। তো ওইটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা মানুষের ছবি, এটা তো একটা প্রতীকী ছবি। সময় বদলালো, মানুষের কৃতকর্মের বিকাশের পাশাপাশি চিত্রণ ক্ষমতারও বিকাশ ঘটল। মানুষ চিত্র ভাষা বৈচিত্র্য আসতে শুরু করলো। চিত্রলিপি বিভিন্ন স্তরের চিত্র দিয়ে অনেক কথাই বলতে চেষ্টা করলো এবং সেখানে প্রতীক উপস্থাপন লক্ষণীয়। মানুষ এইসবই ধীরে ধীরে বিবর্তিত হলো। তারপর মানুষে প্রবেশ করলো ভাবলিপিতে। তখন স্বাভাবিক চিত্রগুলোই বিশেষ ভাবময়তায় প্রতিষ্ঠিত হতে লাগলো। যেমন প্রাচীন যুগের চিত্র প্রতীক স্তরে চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু পড়াকে বোঝাতো কান্না, ভাবলিপিতে তা হয়ে ওঠে দুঃখ। ভাবলিপিতে স্তরের অর্ধবৃত্তের নিচে তারা একে রাত্রি এবং অর্ধবৃত্তর নিচে সূর্যকে বসিয়ে বোঝাতো দিন। এভাবে মানুষ চিহ্ন সংকেতগুলো ভাবমণ্ডিত হয়ে উঠতে লাগলো। মানুষ ভাবময় অর্থবোধক চিহ্ন সংকেতগুলোই বিপুল অর্থদোতনায় হয়ে উঠল প্রতীক। এভাবে মানুষ যথেষ্ট সভ্য হয়ে এবং বিবর্তিত ধ্বনিলিপি এবং বর্ণমালা পেয়েও সংক্ষেপে অনেক কথা বলতে যুগে যুগে ধরেই প্রতীকের ব্যবহার করে আসছে এবং আজও প্রতীকের বিশাল রাজ্যে বসবাস করছে। তাহলে আমরা প্রতীকটা তো বুঝতে পারলাম কি, প্রতীক থেকে বেশিরভাগ সময় ছোট প্রশ্ন আসে। প্রতীক অর্থ কি? প্রতীক অর্থ এটা আসতে পারে, প্রতীক অর্থ হচ্ছে চিহ্ন বা সংকেত, এবং বিভিন্ন সহজ কথায় বিভিন্ন রকমের প্রতীক আছে। ধর্মীয় প্রতীক আছে, আমাদের ভাষার প্রতীক রয়েছে, আমাদের লেখার প্রতীক রয়েছে। এভাবে এটা লিখতে হবে ছোট প্রশ্নে। আর হচ্ছে মোটিভ কাকে বলে? মোটিভের এই যেখানে বর্ণনাটা পুরোটাই দেওয়া আছে। আমি তো দুবার করে জানিয়ে দিলাম। এবং মোটিভ এবং প্রতীকের মধ্যে কিন্তু আবার পার্থক্য রয়েছে। একটি ধারণা বা আবেগকে বোঝাতে সাহিত্যের একটি প্রতীক একবার ঘটতে পারে। আর জি কেউ কোশ্চেন করবেন? আর একটি মোটিভ একটি উপাদান বা ধারণা হতে পারে যা সাহিত্যের সেই অংশ জুড়ে পুনরাবৃত্ত হয়। মোটিভ কিন্তু একটা ছবিতে বারবার আঁকা হয়। একটা ডিজাইনিংয়ে একটা ডিজাইন আঁকতে গেলে দেখা যাচ্ছে অনেকবার মোটিভের ব্যবহার হচ্ছে, একই জিনিস ব্যবহার হচ্ছে। গাছ একই রকম দুটো হতে পারে। কাঁথা যখন সেলাই করা হয়, একটা দৃশ্য অথবা একটা গাছ একই রকম করে কিন্তু চারপাশে করা হয়। বৃত্তর ডিজাইনটা করতে গেলে কিন্তু একই রকম করে করা হয়। আবার আলপনার ক্ষেত্রেও একই মোটিভ বারবার হতে পারে, সেটাকেই বলা হচ্ছে। আর এটি একটি থিমের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তবে এটি একটি থিমের চেয়ে থিমের জন্য সহায়ক ভূমিকা বেশি। আচ্ছা, আমরা আজকে এই প্রতীক আর মোটিভটা শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়ব, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারের জন্য আমরা ব্রড করে পড়ব। এখানে আপনাদের দুটো প্রশ্নরই দেওয়া আছে। এরপরে আমরা আজকে যাচ্ছি পুঁথিচিত্র কাকে বলে। আমরা এরপরে পুঁথিচিত্রতে চলে যাব। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন, এমডি সাহেব আলী। জি, আপনি কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে করেন। কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা,
আচ্ছা, আমরা এবার তাহলে আসছি পাল পুঁথিচিত্রে। ঠিক আছে, স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন পাল পুঁথিচিত্র? আচ্ছা, জি, পাল পুঁথিচিত্র। জি, এখন এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে, পুঁথিচিত্র কাকে বলে? এগুলো হচ্ছে তাল পাতার উপরে আঁকা হতো, তাল পাতার উপরে যে চিত্রগুলো অঙ্কন করা হতো তাদেরকে। এগুলো আবার অ্যাড করেছেন তাই জিজ্ঞাসা করছি। এটা আপনাদের ক্লাস আজকে প্রতীক আর মোটিভের ভিতর থেকে কিন্তু এই প্রশ্ন আসবে, আপনাদের এই পরীক্ষাতে আসবে। কালকে মোটিভ কাকে বলে প্রশ্নের মধ্যে দিয়েছি না, সাজেশনে দিয়েছি না? মোটিভ কাকে বলে পরীক্ষাতে জি আসছে, জি পরীক্ষাতে দিয়েছি। হ্যাঁ, মোটিভটা পরীক্ষাতে জি ম্যাম। দিয়েছি, তো মোটিভটা পড়তে হবে। কালকেও বলে দিয়েছি অ্যান্সারটা, আজকেও আরেকটু ডিটেলসে বলে দিলাম। আর হচ্ছে আপনাদের এখন যেটা পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন দেইনি, কিন্তু আপনাদের ফাইনালের এই প্রথম সেমিস্টারের ফাইনালে এখান থেকে গতবারও প্রশ্ন আসছে। যেহেতু আমি আজকে হচ্ছে শেষ ক্লাস, পরীক্ষার আগে শেষ ক্লাস নিচ্ছি, তো এই জন্য এটা ওই যেটা যেটা আপনাদের অসুবিধা সেটার অ্যান্সার দিয়ে দিব, আর হচ্ছে মোটিভটার অ্যান্সার দিয়ে দিলাম ভালো করে ডিটেলসে। প্রতীক কাকে বলে এগুলো সবই আপনাদের এই ফাইনালের জন্য আসবে পরীক্ষায়। এখন অধ্যায় কিন্তু আমরা সব শেষ করি নাই, সব কিছু কিন্তু আমাদের শেষ হয়নি, যতটুকু শেষ হয়েছে তার ভিতর থেকেই আমি কোশ্চেন করছি যেন আপনাদের সমস্যা না হয় মিড টার্মের জন্য। এখন মিড টার্মের পরে আপনাদের 1 মাস অথবা 2 মাস পরে ফাইনাল পরীক্ষা, এই 2 মাসের মধ্যে অথবা 1 মাসের মধ্যে আমাদের বাকি সব টোটাল সিলেবাসটা শেষ করতে হবে, কারণ সবগুলো থেকেই প্রশ্ন আসবে। তো আমাদের সিলেবাসটা আমরা আজকে এই ক্লাসটা হবে, পরীক্ষার পর থেকে আবার বাকি সিলেবাসগুলো শেষ করব আমরা। ঠিক আছে, এই পুঁথিচিত্র থেকে আমি পরীক্ষাতে প্রশ্ন দেইনি, কিন্তু আমি আজকে ক্লাসে পড়িয়ে দিচ্ছি, আপনাদের পরের পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুঁথিচিত্র, আর এগুলো কি কি করা হতো, তাল পাতার উপরে করা হতো। এটা কোনো কঠিন না, একদম সহজ, জাস্ট ক্লাসটা করলে আপনাদের মনে থাকবে, পরবর্তীতে নোট দেখে পড়েন, পরীক্ষার আগে এটা না পড়ে পরীক্ষার পরে পড়েন। পরীক্ষার আগে যে সাজেশনগুলো আমি দুটো ক্লাসে দিয়েছি সেই সাজেশন মতোই পড়বেন, পরীক্ষা হলে সবগুলোই কমন পাবেন। আচ্ছা, পুঁথিচিত্রগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। একজন শিল্পীর চিন্তা বা ধারণাকে রং বা অন্য কিছুর মাধ্যমে কোনো তল রূপ তলে রূপদান করাকেই চিত্রকলা বলা হয়। কোনো তলে রূপদান করাকে বলতে কি, আমরা যেখানেই ছবি আঁকি, শুধুমাত্র পেপারে ছবি আঁকা কিন্তু ছবি আঁকা না, সেটাই যে আপনারা শাড়িতে করতে পারেন, এই যে হাড়িতে, তারপরে সরাচিত্রে করছেন, দেয়ালে হইতে পারে, আগের যুগের মানুষ তো গুহাচিত্র করেছে, পাথরের গায়ে করেছে, যেখানেই চিত্র অঙ্কন করা হবে কোনো কিছুর উপরে যেটাকে তলে বলা হচ্ছে সেটাকে কি আমরা চিত্রকলা বলা যাচ্ছে। এখন এই পাল সাম্রাজ্য বৌদ্ধ গ্রন্থ অষ্টসহস্রিকা, প্রজ্ঞা পরামিতা এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন পুঁথিকে কেন্দ্র করে যে চিত্রকলা বিকশিত হয়েছিল তাকে পাল চিত্রকলা বলা হয়। এর মানে হচ্ছে ওই সময়ে বৌদ্ধ ধর্মের, ওই পাল যুগের সময় বৌদ্ধ ধর্মের বেশি প্রচলন ছিল, বৌদ্ধের জীবনীকে কেন্দ্র করে যে সকল চিত্র আঁকা হতো এবং সেই চিত্রের পাশে সেই কাহিনীগুলো বর্ণনা করা হতো, চিত্র অঙ্কিত করা হতো এবং সাথে সাথে এই যে দুই পাশে করে কাহিনীগুলো লেখা হতো, সেগুলোই হচ্ছে, এগুলো সংস্কৃতি ভাষাতে লেখা হতো, সেগুলোকেই হচ্ছে পাল পুঁথিচিত্র বলা হচ্ছে। আর এই চিত্রগুলো ছিল অনেকটা বুক ইলাস্ট্রেশনের মতো, মানে আমরা কার্টুনের যে ছবিগুলো দেখতে পাই, কম বাচ্চাদের যে সুন্দর সুন্দর বই থাকে, ছবি থাকে, সাথে কিছু গল্প থাকে, গল্পের সাথে মিল করে ছবিগুলো থাকে, সেটাকে বুক ইলাস্ট্রেশনে বলা হয়, সেটার মতো অনেকটা দেখতে এগুলো। সাধারণত তাল পাতার দুই পাশে ধর্মীয় পংক্তি লেখা হতো, এই যে দুই পাশে লেখা হতো, দেখতে পাচ্ছেন ছবিটা যে দুই পাশে লেখা, এবং মাঝখানে গৌতম বুদ্ধের জীবনী
বিভিন্ন কাহিনী এবং পরবর্তী বৌদ্ধ ধর্মে বিকশিত হওয়া বিভিন্ন দেবদেবীর ছবি চিত্রিত করা হতো। এগুলো পুঁথির সৌন্দর্য ও ধর্মীয় মান বৃদ্ধি করত। ওই সময়ে এই যে চিত্র অঙ্কনের সাথে সাথে এই বৌদ্ধ ধর্মের এই নিয়মটা ছিল, আমাদের তো নেই, আবার হিন্দু ধর্মেরও ছিল এই সময়। প্রথমে এটা বৌদ্ধ থেকেই এসেছে এই পুঁথিচিত্রটা, পরবর্তীতে ভাগে ভাগে আবার এটা চেঞ্জ হয়েছে। আর এগুলো দেখলে পড়ার সাথে সাথে এই ছবিগুলো দেখলে ওই কাহিনীর সাথে রিলেটেড থাকতো, যে কাহিনীটা লেখা থাকতো সেই কাহিনীর ছবিগুলো নিয়ে আঁকা থাকতো। আচ্ছা, পাল চিত্র করা হতো তাল পাতায়। পাল চিত্র করা হতো তাল পাতায়। প্রথমে তাল পাতা প্রস্তুত করে নেওয়া হতো। পূর্বে ভারতে দু ধরনের তাল পাতা পাওয়া যেত, খরতার ও শ্রীতার। এখন এখানে একটা ছোট প্রশ্ন হচ্ছে, তাল পাতা কয় রকমের হয়? 2 রকমের হয়, খরতার এবং শ্রীতার। পুঁথির ক্ষেত্রে শ্রীতার বেশি উপযুক্ত, দৈর্ঘ্য 90 সেন্টিমিটার এবং প্রস্থ 7.5 সেন্টিমিটার। পাতলা, নমনীয় ও কম ভাঙ্গুর হওয়ায় এই পাতা বেশি টেকসই এবং উপযোগী ছিল। পাতা সংগ্রহের পরে মাঝখানে পানিতে ডুবিয়ে রাখা হতো, তারপর সেখান থেকে তুলে শুকিয়ে শঙ্খ দিয়ে ঘষে মসৃণ করা হতো। এইটা হচ্ছে প্রসেস। এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে যে পুঁথিচিত্র তৈরি করার সময় কি নিয়মে করা হতো, পুঁথিচিত্র সম্পর্কে কি করা হতো। তাহলে এইখানে যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা একটু ভালোভাবে পড়তে হবে। যে তালপাতা ছিল 2 রকমের, শ্রীতার ও খরতার। শ্রীতার বেশি উপযুক্ত ছিল। প্রথমে পানিতে ডুবানো হতো, তারপরে সেগুলোকে ঘষে মসৃণ করা হতো। পাতা সংগ্রহের পর মাঝখানে পানিতে ডুবে রাখা হতো, তারপর সেখান থেকে তুলে শুকিয়ে শঙ্খ দিয়ে ঘষে মসৃণ করা হতো। এরপর সমান করে কেটে নিয়ে ছিদ্র করে পুঁথি বাঁধার ব্যবস্থা, মানে পুঁথি বাঁধার মতো উপযোগী করা হতো। ছিদ্র ছিদ্র করে 2 পাশ থেকে করা হতো যেন পুঁথি বাঁধা হয়। লিপিকার পাতার দৈর্ঘ্যের সমান্তরাল 5 থেকে 7টি পংক্তি লিখত। এই যে বেশি কিন্তু লিখতো না, 5 থেকে 7টা লাইনের মতো লিখতে পারত। যে পুঁথিচিত্র অঙ্কিত হতো সেখানে চিত্র অঙ্কনের জন্য লিপিকার ফাঁকা জায়গা ছেড়ে দিত। সাধারণত পুঁথির মাঝখানে চিত্র অঙ্কিত হতো। কিছু পুঁথিতে মাঝখানে ও পাশে 3টি করে চিত্র অংশ দেখা যায়। এখানে কিন্তু 3টা অংশের পুঁথিচিত্র রয়েছে, যেটা আমরা ছবিতে দিয়েছি। পরবর্তীতে পুঁথি বাঁধার ছিদ্রে অংশে চিত্রিত হতে দেখা যায়। এর চিত্রকলায় ব্যবহার করা হতো গোয়াশ বা ভারী জল রং পদ্ধতি। গোয়াশ পদ্ধতি একটা আছে, এবং জল রঙের পদ্ধতি একটা আছে। হলুদ, চক সাদা, ইন্ডিগো, নীল, প্রদীপের শীষের কালি, সিঁদুর লাল, হলুদ ও নীলের মিশ্রণে সৃষ্টি সবুজ ইত্যাদি রঙের প্রাধান্য থাকতো চিত্রকলাগুলোতে। তাহলে কি এখানে কিন্তু হলুদ রং, লাল রং এবং নীল রং বেশি ব্যবহার করা হয়েছিল এই সমস্ত চিত্রে। আর এগুলো আচ্ছা, যারা কথা বলছেন তারা একটু প্লিজ মিউট করে দেন প্লিজ, অন্য সবার কথা শুনতে সমস্যা হচ্ছে। ওকে, তাহলে রংগুলোর মধ্যে কি সিঁদুর লাল, হলুদ, নীল এই সমস্ত রংগুলো বেশি ব্যবহার করা হয়েছিল। এরপর আমরা আসছি বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে বরেন্দ্রভূমির 2 জন শিল্পীর নাম ধীমান ও বিটপাল। বিটপাল মূলত ধীমানেরই পুত্র। তিব্বতীয় ঐতিহাসিক লামা তারনাথ এবং ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থ উল্লেখ করেছেন। ধীমান ছিলেন নাগ রীতি অনুসারী। উত্তর ভারতের মাথুরা ছিল নাগ উপাধিধারী রাজাদের একটি অন্যতম কেন্দ্র। প্রাচীনকালে শিল্পকর্মের চর্চা হতো বংশ পরম্পরায়।
তাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় একটি বংশ তার প্রজন্ম থেকে শিল্পচর্চা করেছে। মানে যারা শিল্পচর্চা করতো ওই সময় দেখা যাচ্ছে যে শিল্পী শুধু তারাই থাকতো, তার ছেলে, তার দাদা, একের পর একে যারা বংশ পরম্পরায় তারা ওইভাবে শিখেই আসতো। তার ছাপ পরবর্তী বংশ পরম্পরাতেও থেকে যায়। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাল চিত্রকলা। পাল চিত্রকলার রীতি ও বৈশিষ্ট্য বিচারে সর্বাগ্রে চলে আসে তার ছন্দময় রেখা ও রঙের মাধ্যমে আলো, ছায়া ও পরিপূর্ণভাবে বিকশিত সাবলীল শারীরিক গঠন। এই বৈশিষ্ট্যগুলো যেন ভারতীয় ধ্রুপদী যুগের বাঘ, অজন্তা, বাদামি গুহা চিত্রকলার নতুন আত্মপ্রকাশ। ওই সময় ভারতের যে অজন্তা গুহার অনেকগুলো চিত্র পাওয়া গিয়েছিল, গুহা চিত্র। এখন এই চিত্রগুলোনের যে যে এই মোটিভগুলো, বিভিন্ন প্রাণীর মোটিভগুলো ওইখানকার মতো ওই গুহা চিত্রের সাথে সাদৃশ্য ছিল, অনেকটাই মিল ছিল। এছাড়া পাল যুগের চিত্রিত পুঁথিগুলো ছিল সে যুগের সমকালীন ভাস্কর্যের সহযোগী বলতে চিত্রগুলো এমনভাবে আঁকা হয়েছিল দেখতে মনে হতো ওইটা হচ্ছে উঁচু নিচু বা 2D বা 3D রিয়েলিস্টিক টাইপের ভাস্কর্যের মতো। চিত্রিত পুঁথিতে দেবদেবীর রূপ নির্মাণ অনেকটা এমন ছিল যে শিল্পী যেন সেই যুগের ভাস্কর্যগুলোকেই তাল পাতার ওই ক্ষুদ্র আয়তনে রং ও রেখার মাধ্যমে রূপদান করেছে। মানে তারা এমনভাবে ওই তালপাতার উপরে আঁকতো যেন একদম বাস্তব চিত্রটা দেখা যাইত। আর সেটা হচ্ছে তার সাথে তো কাহিনী থাকতোই, পড়লে ওইটা দেখতেই অনেকটা বেশি সুন্দর ছিল। এখন এটা বর্তমান যুগে তো এটা দেখাই যায় না, পাওয়াও যায় না। এখন পাল যুগের একটি ভাস্কর্যের পাশে একটি থিমের পাল চিত্র এখানে একটা চিত্র রয়েছে। এই যে চিত্রটি দেখা যাচ্ছে কিনা, এখানে পুরোটা ওপেন হচ্ছে না। আচ্ছা, পাল যুগে অঙ্কিত পুঁথিচিত্রগুলো দেখা যায় গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা। তাহলে যদি ছোট প্রশ্ন আসে, পাল যুগের এই পুঁথিচিত্র কিসের ঘটনা উল্লেখ রয়েছে, পুঁথিচিত্র কি বর্ণনা করা হয় পুঁথিচিত্রের মাধ্যমে, তাহলে কি হবে? প্রথমে আসছে এটা বৌদ্ধ ধর্মের বুদ্ধদেবের জীবনীর কাহিনী বর্ণনা করা হয়। বৌদ্ধ ধর্মের বুদ্ধের বিভিন্ন ঘটনা অবলম্বনে এই চিত্রগুলো অঙ্কিত হয়েছে। তার জীবনের যে ঘটনাগুলো রয়েছে খণ্ড খণ্ড করে এক একটা পুঁথিচিত্র তৈরি করা হয়েছিল। গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা ও গৌতম বুদ্ধের প্রতিষ্ঠিত বৌদ্ধ ধর্ম। পরবর্তীতে এটা কয়েকটা ভাগ হয়ে যায়। এই ধর্মেতে পরবর্তীতে হীনযান, মহাযান এবং তন্ত্রযান ও বজ্রযানে বিশ্বাসী বিভক্ত হয়ে পড়ায় বিভিন্ন দেবদেবীর চিত্র তখন পাল পুঁথিচিত্রগুলোতে আঁকা হয়। পাল পুঁথিচিত্রগুলো লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই উজ্জ্বল রঙের ব্যবহার, যেমন কমলা ও হলুদের মধ্যে বেশি প্রাধান্য। এখন এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে, পুঁথিচিত্রে কি রং ব্যবহার করা হয়েছিল? ঠিক আছে, এগুলো কিন্তু সব হাতে তৈরি ব্যবহার করা হয়েছিল। চক পাউডার থেকে হলুদ রং, তারপরে হচ্ছে সবুজ রং তৈরি করা হতো বিভিন্ন, এবং সবুজ, হলুদ, নীল রঙও তৈরি করা হতো নীলের থেকে, এবং এগুলো সব হ্যান্ডমেড রং ছিল ওই সময়। চিত্রগুলোতে রেখার ব্যবহারের ছন্দময়তা এবং গতিশীলতা লক্ষ্য করা যায়। রেখার বঙ্কিমতা পাল পুঁথিচিত্রে নারী চরিত্রগুলো বেশ ইন্দ্রিয় পরায়ণ করে তুলেছে। এখন মেয়েদেরকেও একদম কি প্রাচ্য চিত্রকলার মতো আঁকা হতো, একদম বাস্তব না, ঠিক একটু অবাস্তব করে, এরকম চোখ টানা টানা, একটু এটাকে বলা হয় ইন্দ্রিয় পরায়ণ করে তুলেছিল। এই ছবিগুলো একটু দেবীদের ছবিগুলো একটু আরো আকর্ষণীয় করে তোলা হয়েছিল, যেটা কিন্তু একদম রিয়ালিস্টিক না। এটার বর্ণনা দিতে গেলে হচ্ছে উদর পাতলা কিন্তু কোমর প্রশস্ত। এটি যেন পাল সময়ের নির্দিষ্ট বিভিন্ন দেবী ভাস্কর্য এবং ভারতবর্ষের পূর্ববর্তী সময়ে মৌর্য সাম্রাজ্যের সময়
নির্মিত যক্ষী ভাস্কর্যকে সমর্থন করে। দাঁড়ান, এখনো অনেকেই আচ্ছা অ্যাডমিট করে নিই। যক্ষী ভাস্কর্য এটা একটা দেবীর ভাস্কর্য, সেটার মতো বলা হয়েছে। এবং আরেকটি পালপুঁথি চিত্র সম্পর্কে বলছি। তাল পাতার এক ধরনের অমসৃণ টেক্সচার থাকে, তবে শিল্পীরা এতে চিত্রিত করার আগে শঙ্খ দিয়ে পাতাকে ঘষে মসৃণ করে নিতেন এবং ফলে সেটা মসৃণ হতো। ফিগার চিত্রণের ক্ষেত্রে শিল্পীরা রিয়ালিজম ও ন্যাচারালিজমের ব্যবহার পরিত্যাগ করেছেন, যেটা বললাম যে রিয়াল ছিল না ছবিটা, করেছেন। এবং সমসাময়িক ইউরোপীয় চিত্রকলায় যা দেখা যায়, এর পরিবর্তে চিত্রগুলো ছিল বেশ ছন্দময়তা এবং গতিশীলতা দান করেছিলেন এর মাধ্যমে। এই চিত্রগুলো কিন্তু এই যে একটু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বাস্তব না। দেখেন হাত পা ইয়া করে একদম মনে হচ্ছে রাউন্ড রাউন্ড একটা শেপে, এটাকে ছবির গতিশীলতা বলা হয়। আচ্ছা, আমরা এর পরবর্তীতে আসছি পরিশেষে। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য পুঁথিচিত্রের বর্ণনা করো, তখন হচ্ছে আমি একটুকুন শেষ করে নিই। মানুষ, ধর্ম এবং বিশ্বাস, শিল্পকলার আলোচনায় এই বিষয়গুলো বারবার চলে আসছে। প্রাচীনকালের মানুষ, সভ্যতা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের সম্পর্কে আমাদের পরিচয় দেয় এবং তাদের রেখে যাওয়া বিভিন্ন শিলালিপি, শিল্পকর্ম, স্থাপত্য, চিত্রকলার মাধ্যমে পাল যুগে এসে আমরা যে চিত্রকলার নিদর্শন পাই তা নিঃসন্দেহ বাংলা চিত্রকলার গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের শিল্পকলার দিকে তাকিয়ে আজকের যুগের তুলনা করলে ভাবনায় চলে আসে এবং আমরা কি ছিলাম, কোথা থেকে এসেছি, পূর্বপুরুষরা কি করেছিল। আচ্ছা, এখন এখানে যদি বলা হয় পালপুঁথিচিত্র নিয়ে বর্ণনা করো, এটা একটা পালপুঁথিচিত্র কি? বৌদ্ধ ধর্মের জীবন কাহিনী নিয়ে লেখা হচ্ছে, যেটা চিত্রকলা, এবং এখানে বৌদ্ধ ধর্মের কিছু পংক্তি লেখা ছিল, সেগুলোকে পালপুঁথিচিত্র বলা হয়। এখন এখানে কিভাবে বানায় এবং এটার বৈশিষ্ট্য কি, সেটাকে পয়েন্ট আকারে 3টা পয়েন্ট হিসাবে লিখতে হবে। আবার শুধুমাত্র আসতে পারে পালপুঁথিচিত্রর বৈশিষ্ট্যগুলো কি কি। হ্যাঁ, পালপুঁথিচিত্রর বৈশিষ্ট্যগুলো কি কি, রং ব্যবহার করা হতো, কিভাবে তৈরি করা হয়েছিল, কি কি ছবি আঁকা ছিল, এগুলো হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে আসবে। পালপুঁথিচিত্রের বর্ণনা করো, তখন এইভাবে কয়েকটা প্রশ্ন আসতে পারে। আর ছোট প্রশ্ন আসতে পারে, পুঁথিচিত্র কাকে বলে, আর পুঁথিচিত্রে কি কি ব্যবহার করা হতো, উপকরণগুলো কি কি। হ্যাঁ, এইভাবে হচ্ছে এটার প্রশ্ন আসবে। এটা পরবর্তীর জন্য, এটা পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন। আচ্ছা, আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে শিল্প মাধ্যম, করণ কৌশল এবং উপকরণের কোর্স কোড 12,113 হচ্ছে মোটিভ কি, প্রতীক কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং বাংলাদেশের শিল্পকলার 12,112-তে আমরা যে পুঁথিচিত্র কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন অনেকে কালকে কোশ্চেন করেছিলেন 12,111 প্রশ্নগুলো অনেকেই পান নাই, আবারও একটু জানতে চেয়েছিলেন। তাদের জন্য, তারা কি আজকে আছেন এখানে? আমি কি কোশ্চেনগুলো না আবারও একটু করে বলে দিব? যারা যারা গত ক্লাসে ছিলেন না, 12,100 বিশ্ব শিল্পের ইতিহাস, যেটা 40 মার্কের প্রশ্ন, অথবা এখানে তারা কি আছেন? আর সবাইকে বলবো যে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলো কি সলভ করতে পেরেছিলেন? সলভ হয়েছিল প্রশ্নগুলো? আচ্ছা, 40 মিনিট হয়ে যাচ্ছে আমাদের।
আচ্ছা, যারা যারা জয়েন হয়েছি তারা আমরা কি এখন শুনতে পাচ্ছি? আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা হচ্ছে যেটা প্র্যাকটিক্যালে জমা দেওয়া লাগবে যেগুলো, হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য কতটুকু কি করেছেন, যেটা যেটা বলে দিয়েছিলাম, ড্রয়িংয়ে কি কি আঁকতে হবে, ড্রয়িংয়ের গুলো কি আপনারা করেছেন? অনেকেই ফুলদানি, কাগজ কেটে ফুলদানি করেছেন, ফুলদানিগুলো অনেক সুন্দর হয়েছে। ফুলদানিগুলো দেখেছি, ফুলদানিগুলো সবার সুন্দর হয়েছে। অনেকে এবার মুখোশটা যেটা দিয়েছিলাম সেটা করতে পেরেছেন। তারপরেও আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে। পরীক্ষা শেষে আমি এখান থেকে প্র্যাকটিক্যাল ক্লাস দেখিয়ে দিব, ড্রয়িংটাও দেখিয়ে দিব। ড্রয়িংয়ের অনেকগুলো নিয়ম মাপ থাকে, এছাড়া মাপ ছাড়া ড্রয়িং করলে ওটা হচ্ছে ড্রয়িং হবে না। হ্যাঁ, ছোটদের তো ড্রয়িংয়ের কোনো নিয়ম নেই, কিন্তু বড়দের কিন্তু ড্রয়িংয়ে অনেক নিয়ম রয়েছে। এরকম এই মাপ ছাড়া ড্রয়িং করলে সেটা পরবর্তীতে হচ্ছে পরীক্ষাতে মার্ক পাবেন না। আর এই চারুকলার এই কোর্সের সময় চাকরির ক্ষেত্রে ড্রয়িংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ড্রয়িংটাই দেখে, মাপ মতো ড্রয়িং না জানলে বুঝতে পারবে যে না আপনারা হচ্ছে এটা ড্রয়িংটা শেখেন নাই। ড্রয়িংয়ে অনেক রকমের মাপ আর নিয়ম রয়েছে। অনেকে এঁকেছেন, অনেকটা ভালো রং হচ্ছে, কালার দেখলাম অনেকের, কিন্তু হচ্ছে কি গাছটা একটু বাঁকা হয়ে গেছে, দূরের রাস্তার গাছটা একপাশে হয়ে গেছে, মাটি থেকে গাছটা কিভাবে সমান করে আঁকতে হবে। মানুষ এঁকেছে একটু বাঁকা হয়ে গেছে, রাস্তার সাথে সাথে মানুষটা বাঁকা, কিন্তু মানুষটাকে কি স্ট্রেট করে আঁকতে হবে। কেমনভাবে স্ট্রেট করে আঁকতে হয় অথবা কত মাপের কত করে আঁকতে হয়, মাথা এবং মুখ থেকে মাথার যে অংশটা আমাদের আছে, ফিগার ড্রয়িং তো আপনাদের এখানেও আছে প্রথম সেমিস্টারে। তো মানুষের যে মাথার আমাদের মুখের মাপ, এখন সবাই দুই হাত দিয়ে মুখটা একটু ধরেন, দেখেন দুই হাতের মাপটা হচ্ছে, দুই হাত দিয়ে কি পুরো মুখটা কিন্তু ঢেকে যায়। মুখটা দেখেন, ট্রাই করে দেখেন, দুই হাত দিয়ে মুখটা ঢাকেন, দেখেন দুই হাতের তালু দিয়ে মুখটা কিন্তু ঢেকে যায়। তো ছবি আঁকার ক্ষেত্রেও যখন আমরা মানুষ আঁকবো হাতের মাপটা সেইভাবে নিতে হবে। আবার এক যে মানুষের মাথা, যেটা মাথা থেকে পুরো বডির মাপ হবে 6, হ্যাঁ 6টা ভাগে ভাগ হবে। আর মাথা থেকে যে দুই কাঁধে, দুইটা যে কাঁধ আঁকবো, এই মাথার মাপটা হচ্ছে দুই কাঁধে আসবে দুটো মাপ, ডাবল আর কি, দুই কাঁধ পর্যন্ত আসবে হচ্ছে ডাবল। হ্যাঁ, আর মাথা থেকে একদম পা পর্যন্ত মাথা বাদ দিয়ে আরও 6টা ভাগে ভাগ করে মানুষের ফিগার ড্রয়িং এইভাবে মাপে আঁকলে কম্পোজিশন ঠিক থাকবে। আর বসার ক্ষেত্রে যদি মানুষটা বসে থাকে, সেটাকে বসার উপর ডিপেন্ড করবে, পাটা আগায় দিয়ে বসছে নাকি সোজা করে বসছে, সেইটা মাথার মাপটা নিয়ে তখন সেভাবে আঁকতে হবে। আর এটা ধরার, পেন্সিল ধরার একটা আলাদা নিয়ম আছে। পেন্সিলটা ধরে আমরা তো ধরেন অনেক বড় মানুষের ছবি যখন খাতাতে, সেটা আঁকতে হবে না, মুখটা কতখানি নিয়েছি খাতার অনুসারে সেই অনুসারে মাপটা নিতে হবে, তাহলে এই যে ফিগার ড্রয়িংটা ভুল হবে না। তো এই যে কিছু যে নিয়ম কানুনগুলো আছে, আপনাদের একদম প্র্যাকটিক্যাল করে না দিলে আপনারা বুঝতে পারবেন না। পরীক্ষার শেষে এই ড্রয়িংয়ের প্র্যাকটিক্যালটা আমি মাসে 2টো করে প্র্যাকটিক্যাল নিয়ে দেখাই দিব। মাপ মতো না শিখলে কিন্তু হবে না। আর 1-2টো ক্লাস করার পরেই বুঝতে পারবেন যে ড্রয়িংটা কোথায় ভুল ছিল, কোথায় ঠিক ছিল। হ্যাঁ, তাছাড়া দেখতে হচ্ছে সামঞ্জস্য লাগে না। তারপরে অনেকে দেখলাম যে নৌকার ছবি করেছে, নৌকা পানিতে ভাসছে, যখন পানিতে থাকবে নৌকাটার নিচের অংশটা কিন্তু পানির নিচে থাকবে, একদম এরকমভাবে থাকবে না, কিছু অংশটা পানির নিচে থাকবে। ছোট বাচ্চারা ভুল করবে, ছোট বাচ্চারা ওটা আঁকলে ওকে 100% রাইট, ঠিক আছে। ছোট বাচ্চাদের ছবিতে কোনো রকম ভুল নাই, সেটা ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদের ধরা হয়, এটাতে কোনো রকম ভুল থাকে না, সেটা যাই আঁকুক। আর কিন্তু আমাদের যারা বড়দের, আপনারা যারা বড় করবেন, নৌকা যখনই আঁকতে হবে, নৌকার নিচের অংশ তো পানির নিচে থাকবে, সেইটা একটা ঢেউয়ের মতো থাকবে, পানিতে ভাসছে সেরকম যদি চলছে, সেটাও একটা বোঝাতে হবে। আর একটু রিয়েলিস্টিকে আঁকাতে হবে এই সব জিনিসগুলো, ঠিক আছে। তবে আপনারা যে চেষ্টা করছেন, আঁকতে থাকেন, কালার গ্রেডও দেখলাম অনেকে ভালো করছে, কালার করতে থাকেন, আঁকতে থাকেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই যে মাপঝোঁকের যে বিষয়টা আছে,
সেটা করতে হবে। আবার অনেকে দেখা যাচ্ছে যে মানুষ করেছে তার থেকে গাছ ছোট হয়ে গেছে, অথবা ছোট গাছ থাকতে পারে কিন্তু শেপটা বড় গাছের, আবার তার থেকে নৌকাটা ছোট, অথবা ফুলের থেকে এই যে হাঁস করেছে সেটা একটু কম বেশি আছে। এই কিছুটা চোখের একটা মাপ আছে। এই যখনই আমরা প্র্যাকটিক্যাল করব এই বিষয়গুলো, প্র্যাকটিক্যাল ক্লাস নিলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন পেন্সিল কী করে ধরে মাপ নিতে হয়। তারপরেও আপনারা চেষ্টা করবেন। আর প্রত্যেকটা জিনিস কি, এই যে আমি তো এখন একাতে বলছি, এখন যদি আমি প্র্যাকটিক্যাল ক্লাস না নিয়ে বলি সেটা আপনারা বুঝতে পারবেন না। যে আমরা যে ক্লাস আঁকাবো সব কিছু কি 3টা ফর্ম নিয়ে যখন আমরা ধরে আঁকাবো, ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ, এই 3টা ফর্ম দিয়ে সব কিছু আঁকাতে হয়। এই 3টা ফর্ম নিয়ে যখন আঁকানো শুরু করব তখন কিন্তু ভুল হবে না, তখন দেখবেন যে একা একাই শেপ চলে আসছে। যাই হোক, গ্লাস যখন আঁকাবেন তখন কি আমি কি আঁকাতে দিয়েছি, তৈশসপত্রের মধ্যে হাড়ি রয়েছে, বাটি আঁকাতে পারেন, 5 রকমের ফুল আঁকাতে দিয়েছি, 5 রকমের ফল আঁকাতে দিয়েছি। এগুলো জাস্ট ড্রয়িং করবেন, তারপরে কালার আছে, কালারও করতে হবে। আচ্ছা, এটা শেষ নাকি? নেটের সমস্যা হচ্ছে নাকি? নেট কি চলে গেছে নাকি? আচ্ছা, আমরা আবারও জয়েন হব। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যায় না তো। শোনা যাচ্ছে? আমার এখানে একটু নেটের প্রবলেম ছিল। এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, যারা যারা জয়েন আছেন কথা কি শুনতে পাচ্ছেন? ওহো, আমার তো আনমিউট হয়ে আছে। হ্যালো, যারা যারা জয়েন আছেন তারা কি কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু নেটের সমস্যা হয়েছিল, তারপরে দেখলাম যে আনমিউট। তো এই জন্য যখন আমরা ছবিগুলো আঁকবো, প্রথমে এখন একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। তো প্রথমে কি এই যে 3টা শেপে নিয়ে আসবো আমরা। প্রথমে ঘর আঁকার সময় প্রথমে ত্রিভুজ, তারপর চতুর্ভুজ এঁকে তারপর সেটাকে শেপ দিয়ে করবো। একটা গ্লাস আঁকানোর সময় প্রথমে ওভাল করব, সেটা তো গোলের মধ্যেই পড়ে, গোলের মতো করে করে তারপরে স্ট্রেট করে তারপরে নিচে আরেকটা রাউন্ড করতে হবে। এইভাবে এখন আমরা গ্লাসটা কোন পাশ থেকে দেখছি এটা কিন্তু পরিপ্রেক্ষিত। সামনে থেকে দেখলে কিন্তু গ্লাসটা একরকম থাকবে, উপর থেকে দেখলে কিন্তু গ্লাসের সাইজটা আরেক রকম আঁকাতে হবে। আবার গ্লাসের একদম একটু নিচে বসে থেকে যদি দেখি তাহলে কিন্তু গ্লাসটাকে আরেক রকম আঁকাতে হবে। একটা গ্লাস আঁকানোর সময় কিন্তু 3 রকমে আঁকা যায়। হ্যাঁ, তারপর একটা গাছ আঁকানোর সময় 3-4 রকম করে আঁকানো। একটা জিনিস আমরা শিখবো, সেটা চারপাশ থেকে কিভাবে দেখতে হবে, কিভাবে আঁকাবো, সেটা দেখার উপরে ডিপেন্ড করতে হবে। সব যদি একই রকম করে আঁকি, যে সবাই যদি একই রকম আঁকি, সেটা না। তারপরে বাসায় বসে বসে কি করবেন, হাত আঁকানোর চেষ্টা করবেন, হাতটা সামনে রেখে ওই হাতের নখগুলো একদম ওটা চাপ দিয়ে না, যে ওটা রেখে পাশ দিয়ে কলম দিয়ে আঁকালাম, সেরকম না। হাতে বিভিন্ন সাইজ, হাত মুট করে আঁকাবেন, হাত ছেড়ে আঁকাবেন, হাত পাশ করে আঁকাবেন, এক পাশ এই পাশ, হাতটা বিভিন্ন সাইডে ঘুরায় শুধু যে হাতের কবজি পর্যন্ত। হ্যাঁ, 5 রকম করে আঁকানোর ট্রাই করে করে করবেন। আর যেটা দেখবেন সেটাই আঁকানোর চেষ্টা করবেন। সিলেবাস তো আছেই, তাহলেই হচ্ছে আরও ভালো ড্রয়িং হবে। মিনিমাম দিনে 2টো করে ড্রয়িং করবেন, আধা ঘন্টা করে সময় নেবেন। এটা ভালো হোক বা না হোক, একটু প্র্যাকটিস করতে হবে। আর পরীক্ষা শেষে আমি যখন ড্রয়িং ক্লাসটা নিব তখন সেটা আরও ভালো করে করতে হবে, যে কোনটা করলে কি হয়। নৌকাটা একদম রাউন্ড হবে না, নৌকার মাঝখানটা কিছুটা পানিতে থাকবে। গাছটা কিভাবে আরও ভালো করলে, এর মধ্যে আবার আলো ছায়ার ব্যবহার আছে, ড্রয়িংয়েও সেটা আছে, স্কেচে তো আছেই। স্কেচ করতে গেলে এক সাইড একটু আলোটা কোন পাশে পড়ছে সেটা হচ্ছে হালকা রাখতে হবে,
যে পাশটা ছায়া সেই পাশটা একটু ডিপ করতে হবে। এখন আমি নিজেকে বসে যখন আঁকবো, যেখানেই বসি, এখন লাইটেও বসে দেখা যাচ্ছে যে সব জিনিসেই একটা করে পাশে একটু ডার্ক আছে, একটু শ্যাডো পড়েছে, সেটা দিনের আলোতেও হয়, রাতে লাইটের পাশে আঁকলেও হয়। সেই শ্যাডোগুলো ধরে একটু কাজ করতে হবে, যে এখানে একটু ডিপ দিব, আরেক পাশটা একটু লাইট করব। এই লাইট শেডের কাজ ধরে করলে ছবিটা সুন্দর লাগে দেখতে। এগুলো না আমরা আস্তে আস্তে একটু প্র্যাকটিস করব, যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস এখনও আমি আপনাদের নেই নাই। তো যেতটুকুনি পারেন, এই যে পরীক্ষার জন্য তো জমা দিতে হবে, মার্কিংয়ের জন্য যে যে কাজগুলো করেছেন পিছনে, ড্রয়িংয়ের পিছনে, যেহেতু খাতা শুরু করেন নাই, খাতা শুরু করার আগে অবশ্যই ক্লাস নিব আমি একটা, সবার ওই খাতার পেছনে, কাজের পেছনে। জি জি জি, নাম রোল লিখে জমা দেবেন। প্রাচীন প্রস্তর যুগের যে শ্রেণীবিন্যাস, এটা ভালো বুঝতে পারছি না ম্যাম, একটু বলে দেবেন? প্রাচীন প্রস্তর যুগের যে শ্রেণীবিন্যাস, সেটা প্রাচীন প্রস্তর যুগের, আচ্ছা আমি ভালো করে দেখে বলে দিচ্ছি, দাঁড়ান এটা কীভাবে লিখতে হবে, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি একটু দাঁড়ান। প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে একটা হচ্ছে বৈশিষ্ট্য ছিল এবং একটা হচ্ছে শ্রেণীবিন্যাস ছিল। ওকে, প্রাচীন প্রস্তর যুগের প্রাচীন প্রস্তর যুগের যে শ্রেণীবিন্যাস, সেখানে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে। সেইটা হচ্ছে নিম্ন প্রস্তর যুগ, মধ্য পুরা প্রস্তর যুগ এবং উচ্চ পুরা প্রস্তর যুগ। নিম্ন পুরা প্রস্তর যুগ, মধ্য পুরা প্রস্তর যুগ এবং উচ্চ পুরা প্রস্তর যুগ। প্রথমে এই প্রাচীন প্রস্তর যুগকে যে তিন ভাগে ভাগ করা হয়েছিল, সেইটাকেই হচ্ছে না বর্ণনা দিতে, এটা তো ছোট প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, শুধু নামগুলো ছোট প্রশ্ন, এটা শুধু এই যে এই তিনটার নাম দিলেই হবে। হ্যাঁ, এই সময় এই প্রথমে এই প্রথমটা হচ্ছে নিম্ন পুরা প্রস্তর যুগ, মধ্য পুরা প্রস্তর যুগ এবং উচ্চ পুরা প্রস্তর যুগ। তারপর আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, এই প্রথমেরটা হচ্ছে এই নিম্ন পুরা প্রস্তর যুগটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের প্রথম ভাগকে বলা হয়। হ্যাঁ, নিম্ন পুরা প্রস্তর যুগ। আর হচ্ছে 2 লক্ষ বছর পূর্বে প্রাথমিক ওই পরের সেই প্রথম দিককার পরের যুগটা হচ্ছে মধ্যপুরা। আর উচ্চপুরা প্রস্তর হচ্ছে যে সময়টা পাথরের হাতিয়ার তৈরির উদ্ভাবনগুলো পরিবর্তিত হয় এবং পরিবেশ, শিকারী, সংগ্রহকারী বিভিন্ন রকম পরিবর্তনের সাথে সাথে আবার উচ্চপুরা প্রস্তর যুগে তারা আসে। তারপরে এই প্রস্তর যুগ শেষ হয়ে তারপরে তারা আবার অন্য যুগে চলে যায়, যে নব্যপ্রস্তর যুগ, এগুলোতে চলে যায়। তো এই প্রাচীন প্রস্তর যুগকে তিনটি, নিম্নপুরা প্রস্তর যুগ, মধ্যপুরা প্রস্তর যুগ এবং উচ্চপুরা প্রস্তর যুগে ভাগ করা হয়েছিল। এটাই হচ্ছে শ্রেণী বিন্যাস। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? কোনটা কোশ্চেন করলাম তাও ওই যে প্রাচীন মিশরীয় ধর্মের নাম কি যেন বলেছিলেন, কেমেটিক না কি, ভালো এটা বুঝতে পারছিলাম না। প্রাচীন মিশরীয় ধর্মের নাম কি? কেমেটিক অর্থ ডিক্স। আমি ওটার অ্যান্সারটা এখনই দিয়ে দিচ্ছি, আরেকজনও আমাকে বলেছিল, আমি হচ্ছে ওটা আলাদা করে দিয়েছিলাম তাকে লিখে। আমি ওটার অ্যান্সারটা আপনাদের যে যদি উচ্চারণের সমস্যা থাকে আমি ওটা লিখে দিয়ে দিচ্ছি গ্রুপে এখন। ঠিক আছে, ক্লাসটা শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ওই বানানটা হচ্ছে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। জি জি, আর কেউ কোশ্চেন করবেন? জি বলেন। এখানে খুব বড় প্রশ্ন দিচ্ছেন হচ্ছে আপনার মিশরীয় সভ্যতার নীল নদের প্রভাব,
কিন্তু এখানে নীল নদের প্রভাব বলতে তো সামান্য 2 লাইন দেখছি, কিন্তু বড় প্রশ্ন কিভাবে লিখবো ম্যাম? 2 লাইন কেন, নীল নদটা দেখেন, মিশরীয় সভ্যতা যখন হচ্ছে নোটটা দেখেন, নোটে হচ্ছে ডিটেলস দেওয়া আছে। নীল নদের আলাদা একটা মানে দেওয়া আছে, হ্যাঁ, ওখানে দেওয়া আছে যে নীল নদের প্রভাব, ওই নীল নদ থেকে যে তারা নীল নদের, এটা তো অনেকখানি লেখা যায় যে নীল নদের পানি থেকে প্রতি বছর বন্যা হতো, সেখান থেকে পানি জমতো, মাটি উর্বর হতো জলোচ্ছ্বাসে, সেখানে মাটি উর্বর হওয়ার পরে ফসল হতো। নীল নদ না থাকলে তো ফসলগুলো হতো না। তো নীল নদের ফলে তাদের জীবিকা হতো, তাদের ফসল ফলিয়ে তাদের জীবিকা হতো। আরেকটা হচ্ছে যে নীল নদের মাধ্যমে তাদের বাণিজ্য বৃদ্ধি হয়েছিল, নীল নদে ব্যবহার করে তারা আমদানি রপ্তানি করতে পেরেছিল, নীল নদ ব্যবহার করে তারা যাতায়াতের ব্যবস্থাটা ভালো করেছিল, নীল নদের উপরেই তো ভিত্তি করে তাদের এই যে ধর্মীয় বিশ্বাস থেকে অনেক কিছুই শুরু হয়েছিল। নীল নদকে কেন্দ্র করে পিরামিড তৈরি হয়েছিল, যেখানে মমিগুলো সংগ্রহ করা রাখা হয়েছিল। যে বিভিন্ন পয়েন্ট, মিনিমাম 5টা পয়েন্ট এভাবে লিখলেই পারবেন। আর মিশরীয় যে নোটটা দিয়েছি ওইটা একবার করে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে লেখেন আর হচ্ছে আরেকবার পড়েন, পড়লে বুঝতে পারবেন। নীল নদ নিয়ে আরও কয়েকটা লাইন ওখানেই পেয়ে যাবেন, নীল নদ করে আলাদা প্যারা করে দেওয়া আছে। এগুলোকে আমি পিডিএফ এ পাবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, পিডিএফে আছে। মিশর